মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। বিগত পর্বে আমরা কিন্তু কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং ত্রিভুজের বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা চলে আসলাম উপপাদ্য 20-এ। মূলত এই উপপাদ্য 20-এর জন্যই আমরা কিন্তু ওই ধারণাগুলো নিয়েছিলাম। তো এখন এই হলো আমাদের উপপাদ্য 20। উপপাদ্যটা এমন যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমাদের রুলস অনুযায়ী প্রথমে আমাদের এটাকে একটা কন্ডিশনাল স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। তো আমরা খুবই সংক্ষেপে এটাকে একটা কন্ডিশনাল স্টেটমেন্টে রূপান্তর করব এবং মাথায় রাখবো এটা আসলে খাতায় লেখার জিনিস না, বা পরীক্ষার সময় আমরা এটাকে খাতায় লিখতে পারবো না, এবং এটার কন্ডিশনাল স্টেটমেন্টও খুব সহজ। তো যদি আমরা এটাকে ওইভাবে তৈরি করি তাহলে এমন দাঁড়াবে যে যদি কোনো বৃত্তে একই চাপের উপর একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি বৃত্তস্থ কোণ থাকে, তাহলে যদি অংশটা কেমন, যদি কোনো বৃত্তে একই চাপের উপর একটি কেন্দ্রস্থ কোণ এবং একটি বৃত্তস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা এখানে আমরা এভাবেও বলতে পারি তাহলে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করার পরে আমরা কি করব, আমরা একটা চিত্র অঙ্কন করব। তো মনে করি এই হলো আমাদের বৃত্ত এবং এই হলো বৃত্তের কেন্দ্র। এখন যেহেতু যদি অংশে বা প্রেমিস অংশে আমরা বলেছি যে কোনো বৃত্তে, তাই আমরা বৃত্ত আঁকলাম এবং তারপরে আমরা বলেছি কোনো চাপের উপর, এই জন্য আমাদের একটা চাপ অঙ্কন করতে হবে। তো এখানে আমরা একটা উপচাপ ব্যবহার করছি, কারণ উপচাপ দেখতে একটু ভালো লাগে এবং চিত্রটা আমাদের বোধগম্য, আমরা বুঝতে সুবিধা হবে। তো এই উপচাপটার নাম আমরা দিলাম এবি উপচাপ। এখন আমরা যেহেতু কন্ডিশনাল স্টেটমেন্টের প্রেমিসে আমরা বলেছি একটা কেন্দ্রস্থ কোণ থাকে এবং একটা বৃত্তস্থ কোণ থাকে, তার মানে আমরা একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করব। তার জন্য আমাদের কেন্দ্রের সাথে এই প্রান্ত বিন্দুদ্বয় যোগ করে দিতে হবে। এই হয়ে গেল আমাদের কেন্দ্রস্থ কোণ। এখন একই সাথে আমরা যদি পরিধির যে কোনো একটা বিন্দুতে এই প্রান্ত বিন্দুদ্বয় যোগ করে দিই, তাহলে এখানে হয়ে গেল ওই একই চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। মনে করি পরিধির এই প্রান্ত বিন্দুটির নাম হলো পি। তো আমাদের সামনে একটি কেন্দ্রস্থ কোণ আছে এবং একটি বৃত্তস্থ কোণ আছে। তো এখন আমরা কি করব, যদি তাহলে যে ফরম্যাটটা তৈরি করেছিলাম তার আলোকে আমরা একটা বিশেষ নির্বাচন তৈরি করব। তো যদি অংশ কি ছিল, যদি কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ থাকে এবং একটি বৃত্তস্থ কোণ থাকে, তাহলে এটুকুকে যদি আমরা বিশেষ নির্বাচনে রূপান্তর করি তাহলে কেমন হবে, আমরা যদির পরিবর্তে আমরা লিখব মনে করি। তাহলে আমরা বলতে পারবো যে মনে করি কোন বৃত্তের পরিবর্তে আমরা এখানে লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে কোন বৃত্তের পরিবর্তে লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপের উপরে, তাহলে এই একই চাপটাকে আমরা রিপ্লেস করে লিখব এবি চাপের উপরে দণ্ডায়মান। এবি চাপের উপর দণ্ডায়মান। তারপর আমরা বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের কথা উল্লেখ করেছি, এজন্য আমরা লিখব এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ এবং এপিবি একটি বৃত্তস্থ কোণ। এবং এপিবি বৃত্তস্থ। এখন আমরা কি করব, তাহলে অংশটা আমরা রিপ্লেস করব, প্রমাণ করতে হবে এই অংশ দিয়ে।
প্রমাণ করতে হবে দিয়ে আমরা লিখব যে যদি আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা বোঝাতে চাই, তাহলে আমরা এভাবে লিখব কোণ AOB অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা 2 ইন্টু APB। বা আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে কোণ APB ইজ ইকুয়াল টু হাফ ইন্টু AOB। তো আমরা যেভাবেই লিখি না কেন এটা আসলে একই অর্থ বহন করে। তো এখন আমরা নেক্সট যে অংশটা সেটা হলো আমাদের পরিকল্পনা, এবং এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট অংশ। তো আমরা এখন কি করব, আমরা চিন্তা করব এই যে কনক্লুশনটা, এই কনক্লুশনটার কাছে পৌঁছানোর জন্য কোন থিওরি, কোন সামঞ্জস্যপূর্ণ থিওরি আমরা আনতে পারি। এবং আমরা যদি ভালোভাবে চিন্তা করি যে এই কোণের সাথে এই কোণের সম্পর্ক কেমন সামঞ্জস্যপূর্ণ থিওরি আমরা আনবো, তাহলে আমাদের মাথায় কিন্তু আসলে ওই বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণের ওই থিওরিটা মাথায় আসবে। কারণ আমরা যদি P এবং O যোগ করি, এটা আমি যোগ করে দেখাই, এবং বর্ধিত করি, এখানে কিন্তু আসলে দুইটা ত্রিভুজ তৈরি হয়। এবং সেই ত্রিভুজের এই যে একটা বাহুর বর্ধিতাংশ, এটা হলো বহিস্থ কোণ, আর এই দুইটা হলো বিপরীত অন্তস্থ কোণ। তো এই জন্যই কিন্তু আমরা বিগত পর্বে বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়েছিলাম। তো আমরা এইবারে অঙ্কন অংশটা লিখব। তো অঙ্কনে আমরা লিখব যে P, O যোগ করি এবং আমাদের বর্ধিতাংশের একটা নাম আমরা দিয়ে দিই যে Q পর্যন্ত বর্ধিত করি। তো আমাদের অঙ্কন করা শেষ, আমাদের পরিকল্পনা অংশ শেষ। তো আমরা এবার কি করতে পারি, আমরা এবার সরাসরি প্রমাণে চলে যেতে পারি। তো প্রমাণে চলে আসলাম আমরা। এখন আমাদের একটা জিনিস রিয়েলাইজ করার পালা, সেটা হলো এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, আসলে একটা না, এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে দুইটা ত্রিভুজ, একটার নাম OPA, এটা কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হলো আমাদের OPA আর একটা হলো OPB। এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে কিন্তু আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। আসলে কেন এটা বলছি, কারণ এই দুইটা ত্রিভুজে, যেমন OPA ত্রিভুজে এই যে দুইটা বাহু আছে OP এবং OA, এই দুইটা বাহু কিন্তু আসলে সমান। এরা আসলে কিন্তু সমান। কেন সমান? কারণ এই দুইটা বাহু আসলে একই বৃত্তের ব্যাসার্ধ। সিমিলার ভাবে এই দুইটা বাহুও কিন্তু সমান, কারণ এরাও একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করছি। এবং সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, এই ভূমি সংলগ্ন এই যে দুইটা কোণ, এটা কিন্তু পরস্পর সমান হয়। এখানেও কিন্তু তাই, এই যে ভূমি সংলগ্ন এই যে দুইটা কোণ, এরা কিন্তু পরস্পর সমান হয়। এই দুইটা বাহু সমান, এটা হলো ভূমি, তো ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান। আবার এই দুইটা বাহু সমান, এটা তাহলে ভূমি, ভূমি সংলগ্ন এই দুইটা কোণ সমান। তো এটা কিন্তু আমাদের একটু এখানে প্রমাণ করে দেখাতে হবে বা একটু লিখে দেখাতে হবে যে এই দুইটা কোণ আসলে একই কোণ। তো সেটা আমরা কিভাবে প্রমাণ করব? তো প্রথমে দুইটা ত্রিভুজের আমরা নাম উল্লেখ করব। একটা ত্রিভুজ হচ্ছে OPA, এই ত্রিভুজে আমরা বলবো যে OA সমান সমান OP। অতএব OPA অর্থাৎ এই কোণটা সমান সমান OAP। তো এই যে আমরা লিখলাম OA সমান সমান OP, এটার আসলে কারণ কি সেটা এখানে আমাদের সাইড নোটে লিখে দিতে হবে যে একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখন বলতে পারি অনুরূপভাবে, আচ্ছা আমরা কিন্তু অনুরূপভাবে এই কথাটা তখনই ব্যবহার করি যখন একই লজিক আমরা ইউজ করব সম্পূর্ণ আর একটা একই ধরনের ফ্রেমওয়ার্কে। তো এখানে একই ত্রিভুজ, একই ধরনের দুইটা ত্রিভুজ, দুইটাই সমদ্বিবাহু এবং একই কারণে কিন্তু এই দুইটা কোণ সমান। তো এই জন্য আমরা অনুরূপভাবে এই কিওয়ার্ডটা ব্যবহার করে একবারে আমরা লিখে দিতে পারবো
যে কোণ ওপিবি সমান সমান কোণ ওবিপি। তো নিশ্চয়ই এই অংশটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এই কোণগুলো আসলে পরস্পর সমান। তো এখন আমাদের যে কনক্লুশনে আসার জন্য আমরা যে সামঞ্জস্যপূর্ণ থিওরিটা এনেছিলাম, আমরা কিন্তু সেই থিওরিটা এখন অ্যাপ্লাই করব। এতক্ষণ আমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজ সেটা আমরা আর কি রিয়েলাইজ করলাম এখানে, এখন আমরা সেটা অ্যাপ্লাই করব। তো সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো প্রথমে আমরা লিখব যে এই ত্রিভুজের এইটা বহিস্থ আর এরা বিপরীত অন্তস্থ। তো প্রথমে আমাদের আসবে ত্রিভুজ ও এ পি এর কথা। বহিস্থ এ ও কিউ, এটা কিন্তু আমাদের বহিস্থ কোণ, সমান সমান বিপরীত অন্তস্থ ও পি এ যোগ ও এ পি। আচ্ছা, এবার আমরা যদি ত্রিভুজ ও পি বি তে চলে যাই, এখানেও কিন্তু বহিস্থ কোণ আছে এবং সেই বহিস্থ কোণটা এই যে বি ও কিউ, এবং এটা বিপরীত অন্তস্থ ও পি বি যোগ ও বিপি। এবার আমরা আসি আমাদের মূল কনক্লুশনে, যে আমরা প্রমাণ করতে চেয়েছি যে এ ও বি সমান সমান 2 এপিবি অথবা এপিবি সমান সমান হাফ এওবি। তো আমাদের এখন যদি এই এওবি কোণটাকে পেতে হয় তাহলে কিন্তু এই দুইটা কোণ অর্থাৎ দুইটা বহিস্থ কোণ এদেরকে আমাদের যোগ করতে হবে। তো আমরা তাই করব, আমরা ঠিক এদেরকে যোগ করে দেব। তো এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে আসলে আমরা কিন্তু পাবো এ ও বি, কারণ খুব ভালোভাবে দেখলে বোঝা যায় এ ও কিউ মানে এই কোণটার সাথে যদি আমরা বি ও কিউ মানে এই কোণটা যোগ করি তাহলে আমরা পুরো কোণটা পাই, যেটার নাম এ ও কিউ, সরি এ ও বি। আমরা এ ও বি কোণটা পেয়ে গেলাম। এখন এখানে আমরা কিভাবে যোগ করব? এখানে ওপিএ এবং ওপিবি এদেরকে কিন্তু খুব সহজে যোগ করা যায়। ওপিএ কোথায়? ওপিএ মানে এই কোণটা, এবং ওপিবি মানে এই কোণটা, এদের যোগ করলে আমরা কিন্তু এপিবি পাচ্ছি। কিন্তু সমস্যা হলো এই দুইটা কোণ আমরা কিভাবে যোগ করব? এরা যেহেতু দুইটা দুই পাশে, এদের মধ্যে কমন কোনো রেখা নেই, সাধারণ কোনো রেখা নেই, আমরা চিত্র দেখে এদেরকে যোগ করতে পারছি না। কিন্তু একই সাথে আমরা কিন্তু জানি এই কোণটাই হলো এই কোণটা, এই কোণটাই হলো এই কোণটা। তার মানে এই দুইটা কোণ যোগ করে আমরা যেমনি ভাবে এপিবি পেয়েছি, আমরা কিন্তু এই দুটা কোণের যোগফল যে এপিবি এটা কিন্তু আমরা বুঝতে পারবো, কারণ এই কোণটা আর এই কোণটা আসলে একই কোণ, আবার এই কোণটা আর এই কোণটা আসলে একই কোণ। এদের যোগফল যদি এপিবি হয় তাহলে এদের যোগফলও এপিবি হবে। তো আমরা এখানে লিখে দিতে পারি আরেকটা এপিবি। তো এর ঠিক পরের লাইনেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি যে এ ও বি সমান সমান 2 এপিবি। আমরা এখানে অতএব ব্যবহার করতে পারি, কারণ আমরা আমাদের মূল কনক্লুশনে পৌঁছে গেছি। তাহলে এভাবে আমরা কিন্তু খুব সহজে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্কটা তৈরি করে ফেললাম, এবং এই সম্পর্কটাই কিন্তু পরবর্তীতে আমাদের উপপাদ্য 21, উপপাদ্য 22, 23, 24 প্রত্যেকটা উপপাদ্যে এই সম্পর্কটা আমাদের খুবই কাজে লাগবে, এবং নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা ভালোভাবে বুঝিনি বা কোথাও মিস করেছি, আবার ভিডিওটা আমরা দেখব এবং এই উপপাদ্যটা খুব ভালোভাবে আমরা শিখে নেব, যাতে পরের ভিডিওগুলো আমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে
পরের ভিডিওতে।